আসসালামু আলাইকুম সবাইকে। অপরিণত ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অপ্রত্যাশিত কিছু পেলে মানুষ হয়তো অবাক হয়, বিস্মিত হয়, চমকে যায়, খুব বেশি হলে চেঁচামেচি করতে পারে। অথচ বেচারি ধারা নিথর হয়ে গেছে, মনে হচ্ছে কথা বলতে ভুলে গেছে। মেঘলা আকাশের নিচে সিএনজিতে পাশাপাশি বসে আছে শ্রাবণ ও ধারা। গন্তব্য এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই মোহনপুর বাজারে। শ্রাবণ মাথা উঁচিয়ে চেঁচিয়ে রাস্তা ঠিক আছে কিনা তা দেখতে ব্যস্ত, অথচ ধারা গুটিসুটি মেরে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। এখনো মনে পড়ছে ওই বাড়ি থেকে বের হয়ে আসার সময় শ্রাবণ নামক লোকটা কতটা দায়িত্বের সাথে এই হাতটা শক্ত করে চেপে ধরেছিল। এমনকি সিএনজিতে ওঠার আগ পর্যন্ত ওই শক্তপোক্ত হাতের মুঠোই ছিল ধারার নরম হাতখানা। বিষয়টা হয়তো মোটেও প্রতিক্রিয়া দেখানোর মতো কিছু না, কিন্তু ধারার কাছে অনেক কিছু, অনেক ভিন্ন কিছু। কেউ কখনো এভাবে তার হাত ধরেনি, আগে কেউ কখনো এভাবে তার পাশে দাঁড়ায়নি। ধারা এখনো বুঝতে পারছে না যে তার কেন একটু মন খারাপ হচ্ছে না, তার কেন এত শান্তি লাগছে, কিন্তু শুধু এটুকু বুঝতে পারছে যে তার ভীষণ শান্তি লাগছে, প্রশান্তিতে বুক ভরে যাচ্ছে। কণিকা, লিজান আর সাইমের জন্য মন খারাপ হলেও এই মুহূর্তে ধারা যেন একেবারে অন্য জগতে আছে। বাস্তব জগতে শ্রাবণের পাশে বসে থাকা এই মেয়েটা যেন আগের সেই ঘরের কোনায় থাকা চুপচাপ ধারা না, একদম আলাদা কেউ, খুব নতুন, মুক্ত, একটু অবাক কিন্তু শান্ত। সিএনজির ঝাঁকুনিতে শ্রাবণের কাঁধ কখনো হালকা ছুঁয়ে যাচ্ছে তাকে, কিন্তু সে সরে যাচ্ছে না, না লজ্জায় না, অদ্ভুত এক নির্ভরতার কারণে। মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটার গা ঘেঁষে থাকলে সব ঝাঁকুনি সামলে নেবে। তারা মনে মনে নিজেকে প্রশ্ন করে, এত কিছু ঘটে গেল অথচ আমার ভিতরটা এমন নিস্তরঙ্গ কেন? এটা কি শান্তি নাকি এটা বিশ্বাস? শ্রাবণ একটা বাড়তি কথাও বলছে না, দরকার হলে একটু একটু তাকিয়ে নিচু গলায় জানতে যাচ্ছে কিছু, তারা ঠিক আছে কিনা, গায়ে কাদা লেগেছে কিনা, গরম লাগছে কিনা, খুব স্বাভাবিক, খুব সাধারণ কণ্ঠে। অথচ সেই সাধারণ টুকুর মধ্যেও যেন লুকানো আছে পাহাড় সম আন্তরিকতা। ধারা নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। শ্রাবণের সেই মুঠো এখন নেই, কিন্তু স্পর্শটা ঠিকই রয়ে গেছে। প্রথম দিনের মতোই ধারাকে বুকের ভেতর অল্প কাঁপুনি চলতে থাকে, কিন্তু সেই কাঁপুনিতে ভয় নেই, উল্টো একটা উষ্ণতা আছে। শ্রাবণের দিকে না তাকিয়ে শুধু পাশে বসে থেকেও সে বুঝতে পারছে লোকটা তার পাশে দাঁড়াবে। এখনো ধারা পুরোপুরি হাসেনি, কিন্তু তার চোখের নিচে সেই ভেজা রেখাগুলো শুকিয়ে আসছে, আর তার দৃষ্টি একটু একটু করে সেই সিএনজির ফাঁক দিয়ে ছুটে যাওয়া রাস্তা পেরিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে শিখছে। এই মুহূর্তে ধারা বুঝতে পারছে না কি হতে যাচ্ছে সামনে, কিন্তু প্রথমবারের মতো সে ভয় পাচ্ছে না, কারণ তার পাশে আছে শ্রাবণ। এটা হয়তো ভালোবাসা না, কিন্তু এটা ভরসা, আর ভরসার প্রথম অনুভূতি হয়তো এরকম চুপচাপ, গাঢ় অথবা অনেকটা শান্তিময়। সব ভাবতে ভাবতে শ্রাবণের কণ্ঠে ধ্যান ভাঙলো ধারার। শ্রাবণ বলল, তুমি একটু এখানে বসো, আমি আসছি। কিছুটা আটকে উঠলো ধারা, চোখ বড় বড় করে তাকালো শ্রাবণের দিকে। এর মধ্যে সিএনজি থেকে নেমে পড়েছে শ্রাবণ। ধারা এবার একটু মাথা বের করে বলে উঠলো, কোথায় যাচ্ছেন? প্রশ্ন আশা করেনি শ্রাবণ। তখন থেকে মুখে তালা লাগিয়ে রেখেছিল মেয়েটা, তাই ভেবেছিল এখন চুপ করেই থাকবে, কিন্তু হঠাৎ করে প্রশ্নে চমকে উঠলো শ্রাবণ। ন্যানো সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে এগিয়ে এসে বলল, খাবার আনতে যাচ্ছি। দুপুরে তো খেলে না কিছু, খিদে পাইনি? ধারা প্রায় ভুলেই গিয়েছিল দুপুরের খাবারের কথা। যদিও একবেলা না খেয়ে থাকাটা ধারার কাছে নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, কোনো ব্যাপারই না। অন্তত 3 দিন থেকে 4 দিন না খেয়ে থাকার অভ্যাস হয়েছে ধারার, কিন্তু শ্রাবণ তো খায়নি। লোকটা নিশ্চয়ই খিদে পেয়েছে ভেবে একটু লজ্জাবোধ করলো ধারা। ও বাড়ির কথা মনে পড়ে গেল। শ্রাবণ হয়তো বুঝতে পারলো, দুপা এগিয়ে এসে সিএনজির কাছে দরজা একটু ঝুঁকে দাঁড়ালো। মুখে এক ধরনের ধীর নিশ্চিন্ত ভরসার হাসি নিয়ে বলল, এই যে এই মেয়ে, এদিকে তাকাও, মাথা নিচু করে বসে থেকো না। ওই বাড়ির কিছু নিয়ে ভাবার দরকার নেই, বুঝলে? সব ঠিক আছে এখন, আমি তো আছি। আর তোমাকে বলছি না যে তুমি পিচ্ছি মানুষ, এটুকু মাথায় অত কিছু নিতে হবে না। ধারা একটু চমকে তাকালো। শ্রাবণের গলা এতটা নরম, এতটা আশ্বস্তকরণ আগে কখনো মনে হয়নি। তার কণ্ঠে কোনো রাগ নেই, হুকুম নেই, তারা নেই, শুধু একটা স্পষ্ট অনুভব। শ্রাবণ আবারও বলল, এই বাইরের খাবার নিয়ে চিন্তা করো না, তোমার হয়তো অভ্যাস নেই এসব খাওয়ার, কিন্তু শহরে গিয়ে এরকম চলবে কিছুদিন। মোটেও খারাপ কিছু না, অনেক ভালো দোকান আছে এখানে, আর আমি তো আছি, খারাপ কিছু খেতে দেবো না তোমায়। ধারা আস্তে করে মাথা নিচু করলো। আবারও নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে লোকটা এত ভাবছে তাকে নিয়ে কে জানে, এত গুরুত্ব কেন দিচ্ছে? ধারার তো অভ্যাস নেই এসবের। অস্বস্তিতে গুটিয়ে ফেলা মেয়েটা কোনো মতে মাথা নেড়ে বলল, আচ্ছা। শ্রাবণ এবার আবারও সোজা হয়ে দাঁড়ালো, হালকা গলায় বলে উঠলো, তুমি একটু এখানে বসো, আমি ভালো কিছু নিয়ে আসছি, ঠিক আছে? ধারা একটু ঠোঁট কাঁপিয়ে জানালো, জি। আরো কিছু বলার মতো ছিল, কিন্তু আর মুখ ফুটলো না তার। এই প্রথম কেউ তার খিদে, অভ্যাস, মানসিক অবস্থা এত খুঁটিনাটি বুঝতে পারছে। এমন অনুভূতির ভার সামলে কথা বলাটাও যেন কঠিন হয়ে গেল। সামিউল শেখ বিরক্তিতে মুখ কুঁচকে তাকিয়ে রয়েছেন নিজের স্ত্রী সালমা বেগমের দিকে। সোফায় বসে ক্লান্তিতে শরীর নেতিয়ে পড়ছে তার। আসলে তিনি অবাক হচ্ছেন এটা ভেবে যে তার চালাক স্ত্রী এমন একটা বোকামি কিভাবে করলো। সালমা বেগম ভয়ে রীতিমতো ঘেমে গিয়েছেন। কি যে হবে কে জানে, কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না। শুধু এটুকু বুঝতে পারছেন, তন্নিকে শ্রাবণের বিয়ের কথাটা বলে অনেক বড় ভুল করেছেন। সবচেয়ে বড় ভুল করেছেন 2 বছর আগে তন্নির বাবা মার সাথে বিয়ে নিয়ে আলোচনা করে। কে জানতো যে মেয়েটা এত সিরিয়াস হয়ে যাবে। সামিউল শেখ নিজের চোখে হেলে পড়া চশমাটা তর্জনী দিয়ে ঠিক করে বললেন, তুমি কি তোমার ছেলের মতো গরু হয়েছো সালমা? এত কিছুর পরও নিজের ছেলের বদনাম সহ্য করবে না সালমা বেগম। তিনি এবার অসহায় কণ্ঠে জোরালোভাবে বললেন, খবরদার শ্রাবণের বাবা, তুমি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলো তাও কোনো সমস্যা নেই, কিন্তু ভুল করেও আমার ছেলেকে নিয়ে কিছু বলবে না। হীরের টুকরো ছেলে
আমার, কারণ নজর না পড়ুক। সামিউল শেখ এবার দীর্ঘশ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, হীরের টুকরো ছেলে তোমার, তাই তন্নির মতো শান্তিশিষ্ট মেয়েটা তোমার ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি তো ভেবেই অবাক হচ্ছি যে ওই মেয়ে শ্রাবণকে বিয়ে করার স্বপ্ন দেখছে। আমি ভুলক্রমে ওদের বিয়ে দিতাম না। কে বলেছিল তোমাকে আগ বাড়িয়ে বিয়ের কথা বলতে? সালমা বেগম এবার একটু এগিয়ে আসলেন, সামিউল শেখের হাত ধরে আকুল গলায় বললেন, ও শ্রাবণের বাবা, কিছু একটা করো প্লিজ। মানছি তো আমার একটা ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমার এই ভুলের মাসুল ধারা কেন দেবে বলো? মেয়েটা ছোট হলেও কম কিছু ভেবো না, বুঝলে? আমরা মেয়েরা সবকিছু সহ্য করতে পারি, কিন্তু স্বামীর পাশে অন্য মেয়েকে কোনোভাবেই নিতে পারি না। ধারার মতো মেয়ে হয়তো মুখে কিছু বলবে না, কারণ তার বুক ফাটবে তো মুখ ফাটবে না, কিন্তু বিশ্বাস করো ওই মেয়ে যদি এসব ভালোবাসার কথা বলে শ্রাবণকে, তাহলে ধারা একদম ভেঙে পড়বে, কষ্ট পাবে মেয়েটা। আমার হীরের টুকরো ছেলেটাকেও ভুল বুঝতে পারে। এসব এতক্ষণ ধরে ভাবছিলেন সামিউল শেখ। সালমা বেগমের কথায় তিনি এবার মুখ কুচকে বললেন, এটা আগে ভাবা উচিত ছিল সালমা। একটা কথা মনে রেখো, তন্নি নিতান্তই অনেক ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে, আর এটাই সবচেয়ে বড় ভয়ানক বিষয়। এইসব মেয়েরা খুব সহজে জেদি হয় না, কিন্তু আবার যদি একবার জেদ ধরে তখন সেটা মারাত্মক পর্যায়ে চলে যায়। সালমা বেগম নিথর হয়ে গেলেন, অসহায় কণ্ঠে মিনমিন করে জানতে চাইলেন, এখন কি করবে শ্রাবণের বাবা? সামিউল শেখ বিদ্রুপ করে হাসলেন, মুখ কুচকে বিরক্ত হয়ে বললেন, এখন কি করবে বুঝতে পারছো না? এক কাজ করো, বসে বসে আমার মাথাটা চিবিয়ে খাও, রান্নাঘর থেকে খুন্তি এনে আমার মাথাটা ফাটাও, আর না হলে যাও পাশের বাসার ভাবির সাথে পিরিতের আলাপ করে এসো। সালমা বেগম এবার থতমত খেয়ে বসে রইলেন। সামিউল শেখ যেভাবে ব্যঙ্গ করে কথা বললেন, তাতে সাধারণত গর্জে উঠতেন তিনি, কিন্তু আজ তার তেমন কিছুই করলেন না। চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ, মনে হচ্ছে ভেতরেই কিছু পড়ে যাচ্ছে, কিছু একটা ধসে পড়েছে। মিনমিন করে বললেন, আর 4 দিন পরেই তোমার ছেলে আর বৌমা বাড়িতে ফিরবে, আর তোমার এই ভাগ্নি আমায় বলে গিয়েছে যে শ্রাবণ নাকি আবার দেখা করবে। আমার তো শুনেই গায়ে কাটা দিচ্ছে। অবশেষে সোফায় বসে ধপ করে মাথা এলিয়ে দিয়ে মুখে চাপা দিলেন সালমা বেগম। চোখের কোণে জলের রেখা চিকচিক করে উঠছে। নিজেকে দোষ না দিয়ে উপায় নেই আজ। তন্নিকে এত বছর ধরে পরিবারের মতো দেখে এসেছেন, ভাবেননি ওর ছোট্ট একটা খুশির আশাটাই একদিন এভাবে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ হয়ে দাঁড়াবে ধারার জীবনে। গলা কেঁপে উঠল সালমা বেগমের। তারপর বলল, ও যদি সত্যি সত্যি চলে আসে, যদি সত্যি সত্যি এই বাসার সামনে এসে দাঁড়াই, শ্রাবণের দিকে তাকিয়ে বলে, তোমার মা কথা দিয়েছিল এখন আমি ভালোবাসি তোমাকে, তখন কি করবে? আমার ধারা ও কেমন করে বাঁচবে? ছেলেটা তো আর কিছু জানে না, কিছু বুঝেও না এসব। সামিউল শেখ এবার কিছুটা স্থির হয়ে চেয়ারে সোজা হয়ে বসলেন। সালমার কণ্ঠে কাঁপন, কিন্তু চোখের কোনো আতঙ্ক, সব মিলিয়ে তিনি যেন কিছুটা চিন্তিত হয়ে উঠলেন। সামান্যতম আজ যদি শ্রাবণ বা ধারা পাই, তবে সে এলোমেলো হয়ে যাবে। এখন পর্যন্ত ওদের সম্পর্কটাই তো স্বাভাবিক হয়নি। গলার বিরক্তির সাথে হালকা উদ্বেগ মিশিয়ে সামিউল শেখ এবার বললেন, আহা শান্ত হতো এবার। আমরা এখন কিছু না করলে হ্যাঁ সমস্যা হবে, কিন্তু একেবারে তো বসে থাকতে পারি না, ঠিক বলেছি? তোমার ছেলে আস্তে আস্তে তো কদিন আছে। সালমা বেগম অসহায় গলায় ফিসফিস করে বললেন, তাহলে তুমি কি করবে? সামিউল শেখ একটা ভারী নিঃশ্বাস ফেললেন, চশমাটা আবারও চোখে বসিয়ে নিলেন তিনি। তারপর বললেন, আমি তন্নির বাবার সঙ্গে কথা বলবো একবার। আগের কথা নতুন করে তুলবো না, কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করব। বলবো যে ওটা ছিল একটা ভুল বুঝাবুঝি, এখন ওদের বিয়ের কোনো প্রশ্নই উঠে না। শ্রাবণ আর ধারা একসাথে আছে, এটা ওদের মানতে হবে। তন্নির এসব পাগলামি মোটেও কাম্য নয়। সালমা বেগম এবার একটু বুক ঠেলে উঠে বসলেন, চোখে আশার আলো ঝলকে উঠল। তারপর বলল, তুমি সত্যিই কথা বলবে? তুমি পারবে বুঝিয়ে বলতে? সামিউল শেখ গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, আমার ছেলে কোনো অজুহাতে বিপদে পড়ুক, এটা আমি চাই না। তন্নির পরিবারকে বোঝাতে হলে আমি বুঝাবো, তবে কথা একটাই, এবার থেকে আমার কথার বাইরে কিছু করবে না তুমি সালমা। যদি করো তবে মনে রেখো, 1 চামচ মরিচ বেটে তোমার চায়ে মিশিয়ে খাইয়ে দেবো। সালমা বেগম মুখ চেপে একটু হেসে ফেললেন অজান্তেই। তারপর নিজের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, আচ্ছা বাবা, ভুল করেছি, মেনে নিচ্ছি। এখন শুধু এতটুকু করো, ছেলেটা যেন শান্তিতে থাকুক আর মেয়েটার যেন মন না ভাঙ্গে। সামিউল শেখ চোখ বুজে বললেন, দেখি কি করা যায়। ঘর জুড়ে এক নিঃশব্দ অস্থিরতা ছড়িয়ে পড়ে। বাইরের আকাশটা তখন একটু করে ঘন ঘন মেঘে ছেয়ে যাচ্ছে। সালমা বেগম মনে মনে দোয়া করলেন যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর এদিকে ধারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে অদূরে থাকা শ্রাবণের হাতের দিকে। সিএনজি খোলা পাশে একটু ঝুঁকে বসে দেখলো সে, শ্রাবণ হেঁটে আসছে হাতে এক জোড়া গরম গরম বিরিয়ানির প্যাকেট নিয়ে। চোখ বড় বড় করে চেয়ে রইল ধারা, কারণ এই রাস্তার ধারে তো এমন কোনো ভালো খাবারের দোকান নেই। আর যে বিরিয়ানির প্যাকেটটা শ্রাবণের হাতে দেখা যাচ্ছে, ওটা তো সে চেনে। মোহনপুর বাজারের মাঝখান দিয়ে যে সরু গলিটা সোজা গিয়ে একটা পুরনো রেস্টুরেন্টে মিশেছে, ওইখানেই পাওয়া যায় এই নির্দিষ্ট ব্র্যান্ডের বিরিয়ানি। সে জানে, কারণ একদিন লিজান একবার নিয়ে এসেছিল। কিন্তু ওই দোকান তো এখান থেকে কম করে হলো 7-8 মিনিটে হাঁটার পথ। আর এই রোদে এই রাস্তায় শ্রাবণ কি সত্যি ওখানে থেকে নিয়ে এলো? এত কষ্ট করে অত দূরে যাওয়ার দরকার ছিল কি? তারা মনে মনে অবাক হয়ে ভাবে, মুখে কিছু না বললেও কেবল শ্রাবণকে চেয়ে চেয়ে দেখে। শ্রাবণ কাছে এসে বিরিয়ানির প্যাকেট দুটো সিএনজির সিটে রাখে, হাতের বোতল বের করে নিজের শার্টের হাত গুটিয়ে নেয়, আর হাসি মুখে বলে, হাত ধুয়ে নাও দেখি। গন্ধেই বুঝতে পারছো নিশ্চয়ই বিরিয়ানি এনেছি। ওটা তোমার, এটা আমার, খুব মশলা না, খেতে পারবে। ধারা ওসব কথা বোধহয় শুনলো না। সে এবার একটু গলা খাকারি দিয়ে বলল, আপনি ওই দোকানে। ধারা ওসব কথা বোধহয় শুনতে পেল না। সে এবার একটু গলা খাকারি দিয়ে বলল, আপনি ওই দোকানে গেলেন নাকি? ওটা তো অনেকটা দূরে। শ্রাবণ হাসতে হাসতে কাঁধ ঝাঁকালো, তারপর বলল, তো কি হয়েছে?
ধারা পূর্ণ দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণ আপাতত বোতলের পানি দিয়ে হাত ধুতে আর বিরিয়ানির প্যাকেট ঠিক করে রাখতে ব্যস্ত, কিন্তু ধারার চোখ গেল লোকটার কপালের দিকে। ইস, হেঁটে হেঁটে ঘেমে গিয়েছে লোকটা, হয়তো ক্লান্তও হয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, কিন্তু মুখে একটু বিরক্তি নেই, বরং একটা সন্তুষ্টি, যেন কোনো এক অচেনা তৃপ্তি কাজ করছে তার ভিতর থেকে। ধারার হঠাৎ কি হলো কে জানে, বুকের ভেতর হঠাৎ করে কেমন করে উঠলো, একটা কাঁপুনি গলার কাছ থেকে ধীরে ধীরে হাত পর্যন্ত ছড়িয়ে পড়লো। কিছু না ভেবেই এক অনিচ্ছা সজাগ অনুভব করতে সে তার শাড়ির আঁচলটা আলতো করে উঠিয়ে নিল আর পরম মমতায় এগিয়ে গিয়ে মুছিয়ে দিল শ্রাবণের ঘর্মাক্ত কপাল। শ্রাবণ থমকে গেল, এক মুহূর্তের জন্য বোতলের পানির ধারা থেমে গেল, হাতের ভঙ্গি থেমে গেল, এমনকি আশেপাশের বাতাসের জন্য থেমে গেল আশেপাশে। শ্রাবণ ফট করে চোখ ফেরালো ধারার দিকে, সেই দৃষ্টি তখনও দেখেনি ধারা, সে তো মৃদু কাপা হাতে কপাল মুছে দিচ্ছে, আর শ্রাবণ বিস্ময়ে তাকিয়ে আছে তার চোখে। এ পর্যায়ে ধারাও খেয়াল করলো শ্রাবণের দৃষ্টি, চোখে তো নয়নে তাকালো সেও। দুজনের চোখে চোখ, কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু একটা নির্বাক অনুভব। মুহূর্তে যেন দীর্ঘ হলো, সময় যেখানে দাঁড়িয়ে গেল, কিন্তু হঠাৎ ওই জন্য নিজের কাণ্ড বুঝলো না ধারা। লজ্জায় চোখ নামিয়ে ফেললো সঙ্গে সঙ্গে, আঁচলটা গুটিয়ে নিল দ্রুত, হাত সরিয়ে নিল এমন ভাবে যেন নিজেকেই দোষী ভাবছে সে। চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আসলে টিস্যু নেই আমার কাছে, তাই। চিবুক কাঁপছে হালকা করে, বাকি কথা আর বলতে পারলো না ধারা। শ্রাবণ কিছু বলল না, তার ঠোঁটের কোণে কেবল একটা মৃদু হাসি খেলে গেল, শব্দের চেয়ে স্পষ্ট কিছু যেন বলে গেল সেই হাসি। একটা নতুন কিছু শুরু হচ্ছে হয়তো, নিঃশব্দে নিভৃতে। তো আজকের পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সবাই দেখে নিন।